ফিলিস্তিনে ১৬ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বর্বরতায় ৫১,০০০-এর বেশি মানুষ ইতিমধ্যে মারা গেছেন। আমরা জেনেছি ১৯,০০০-এর বেশি শিশু মৃত্যুবরণ করেছে এবং এই শিশুদের মধ্যে মায়ের গর্ভে থাকা শিশুও বাদ যায়নি। অসংখ্য অর্থাৎ হাজার হাজার নারীরা মৃত্যুবরণ করেছেন। এই বিভীষিকার কথা আসলে বলে কোনোভাবে শেষ করা যাবে না, কিন্তু আশার খবর হচ্ছে আমরা কয়েকদিন থেকে শুনছি যে বাংলাদেশে ১,০০০ ফিলিস্তিনি যারা আহত হয়েছেন নানাভাবে তাদেরকে নিয়ে এসে চিকিৎসার কথা শোনা যাচ্ছে। এটি শোনার পর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে। ভেতরে ভেতরে অনেক চিকিৎসকরা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন কোথায় আসবে, কিভাবে চিকিৎসা দেবে। অনেকে তারা নিজেরা সশরীরে চিকিৎসা দিতে চান, অনেকে ফান্ড নিয়ে বসে আছেন। এই নানান তথ্য কিভাবে ঘটবে সেই বিষয়ে আমরা আলোচনা করার জন্য দুজন অতিথিকে ডেকেছি। আমাদের সঙ্গে আছেন হামজা শহীদুল ইসলাম, চেয়ারম্যান আল মারকাজুল ইসলামী, সঙ্গে আরও যুক্ত হচ্ছেন ডাক্তার মুনাদি আল ইসলাম, সদস্য বাংলাদেশ মেডিকেল কমিউনিটি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা অনুষ্ঠানের এই বিষয় দিয়েছি বাংলাদেশে ফিলিস্তিনি আহতদের চিকিৎসা। আমি প্রথমে হামজা শহীদুল ইসলাম আপনার কাছে জানতে চাই, এটি আমাদের জন্য অনেক কষ্টের তো বটেই, কিন্তু এটিও আনন্দের যে বাংলাদেশ কোনো না কোনোভাবে কোনো না কোনো মাধ্যমে চিন্তা করতে পেরেছে যে বাংলাদেশে এসে এই আহতদেরকে নিয়ে এসে চিকিৎসা, মানে এই আলোচনাটা কোথায় থেকে আসলে আসলো, এটির সূত্রপাত বা এটির বাস্তবতা আসলে কতদূর সেটি নিয়ে যদি আপনি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আর আসলে আমরা বাংলাদেশি যে জাতি হিসাবে দুনিয়ার কাছে আমরা বারবারই পরিচিত হই, সেটা দুইটা কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে আমরা উদারতার বাহক এবং আতিথেয়তায় আমাদের সেরা, এবং মানুষ আমাদের আতিথেয়তার পরিচয় দিয়ে অনেক জায়গায় ক্রেডিট নেয় যে বাংলাদেশে গিয়েছিলাম, তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ বটেই। তো আমাদের এই প্রজেক্টটি প্রায় আমরা ৬ মাস আগে থেকে আমাদের প্ল্যানিংয়ে ছিল যে আমাদের কাছে আমাদের কিছু ইন্টারন্যাশনাল ডোনার অ্যাপ্রোচ করেন যে বাংলাদেশ থেকে কি তারা, যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল ক্যাম্পে আমরা করি বা কাজ করি, তো আপনাদের পক্ষ থেকে কোনো টিম আমরা গাজার জন্য পেতে পারি কিনা। আচ্ছা, তো সেখান থেকে আমরা চেষ্টা শুরু করি এবং অনেক মানুষের সাথে, ডক্টরদের সাথে আমরা অ্যাপ্রোচ করি। আলহামদুলিল্লাহ সবাই খুব আগ্রহ নিয়ে যেতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পরবর্তী তাদের যে ভয়াল অ্যাট্যাকগুলো ছিল, স্পেশালি এইড ওয়ার্কার্স, প্যারামেডিক্স, তো এটার পরে আমরাও একটু সচেতন, সাংবাদিক এবং যারা আপনার সাধারণত মানবতাকে ধারণ করে তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে বেশি তারা টার্গেট করছিলেন। তো পরবর্তী আমরা তাদেরকে আর অ্যাপ্রোচ করতে পারিনি, কারণ এটা লাইফ রিস্কের একটা ব্যাপার ছিল। তখন আমরা চিন্তা শুরু করেছি যে এটার আলটারনেটিভ কী আছে। আর আলটারনেটিভটা আসলে মানে চিন্তা করা ছাড়া উপায় ছিল না, এই জন্য কারণ যখন পুরো বিশ্ব চোখ এবং পুরো বিশ্ব কেন যেন তাদের মনোপলি গেম নিয়ে ব্যস্ত, এই গাজাকে নিয়ে আর এই মাজলুম গাজাবাসীদেরকে নিয়ে, তখন বাংলাদেশের মানুষের বীরত্ব এবং বাংলাদেশের মানুষের উদারতার পরিচয় দেওয়ার সময় যেন আবার আসছে। তো আমাদের এই যে জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে বা যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমরা দেখেছি যে বাংলাদেশি মানুষের উদারতা, পানি বিলাতে বিলাতে শহীদ হয়ে গেছেন, রিক্সাওয়ালা একজন ডেড বডিকে টেনে নিয়ে গেছেন হাজারো গুলির মাঝ দিয়ে। তো সেখানে আমরা কেন পারবো না যে এক্সট্রাকশন করে আমরা কিছু গাজাবাসীকে নিয়ে এসে তাদের সুন্দর চিকিৎসার মাধ্যমে তাদের জীবনকে সুন্দর করে দেওয়া। তখন থেকে আলহামদুলিল্লাহ আমরা এই পদক্ষেপ নিই এবং আমাদের পদক্ষেপ নেওয়ার সময়ই আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এটাকে আরও বেশি সাধুবাদ জানিয়েছে, এবং একই সাথে যে শুধু এটা আমাদের জন্য একটি বড় কিছু, মানে বাংলাদেশের জন্য একটি বিগ অ্যাচিভমেন্টই শুধু নয়, এটা আমাদের স্বাস্থ্য খাতের প্রতি পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটির আস্থা অর্জনের একটি মাধ্যম। ডাক্তার মুনাদি আল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আমরা এই সপ্তাহ জুড়ে বা আরও বেশি সময় ধরে দেখছি বাংলাদেশে মেডিকেল চিকিৎসকদের যে কয়েকটি সংগঠন, ড্যাব, এনডিএফ, দাওয়া সোসাইটি সম্ভবত নাম, তারা নানাভাবে আসলে আন্দোলনে শরিক হচ্ছেন এবং তারা একটি আওয়াজ তোলার চেষ্টা করছেন যে আমরা হয় গাজাতে নতুবা পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যের কোনো দেশে থেকে ফিলিস্তিনিদের সেবা দিতে চায় আহতদের। মানে এই আলোচনা কতটা জোরালো বা আসলে আপনাদের দাবিটা আসলে কি? আসসালামু আলাইকুম। এটা খুব ভালো একটা উদ্যোগ, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এবং অন্তঃস্থল থেকে আসলে মোবারকবাদ জানাতে চাই যারা এই উদ্যোগটা নিচ্ছেন, এবং অন্তত বাংলাদেশের যারা চিকিৎসক আছেন তাদের যে মনের দাবি, প্রাণের দাবি, একটা গত কয়েক মাস বলবো না, পুরো এক বছর বা একটা হাহাকার লেগে গিয়েছে যে অসহায় অবস্থায় মানে যারা গাজাবাসী আছেন তাদের
মানে দুর্দশা দেখা, তাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেখা, আহত হয়ে যাওয়া দেখা, কিন্তু কিছু করতে না পারা, বিশেষ করে চিকিৎসক হিসেবে আমি ধন্যবাদ জানাতে চাই আল মারকাজুল ইসলামীর মাধ্যমে যেই উদ্যোগটা তারা নিয়েছেন, এটা যদি সত্যিকার অর্থে সফল হয় এবং আমরা বাস্তবায়ন করতে পারি, আশা করি বাংলাদেশের সকল চিকিৎসকরা এবং একই সাথে হেলথ কেয়ার ওয়ার্কার্স বলতে আমরা যাদেরকে বুঝি নার্স, প্যারামেডিক্স, এমনকি ফার্মাসিস্ট, সকলেই এখানে একদম স্বতঃস্ফূর্তভাবে যে আকুতিটা প্রকাশ করেছেন সেই স্বতঃস্ফূর্তটা ইনশাল্লাহ থাকবে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আসবো হামজা শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন আপনাদেরকে বললো, এরপরে এই সময়ের ভেতরে মানে কতদিন আগে আপনাদেরকে প্রস্তাব করেছে, এখন পর্যন্ত এটা কোন পর্যায়ে আছে, মানে এটি আসলে কতদিন নাগাদ হতে পারে যে তাদেরকে নিয়ে আসা, বা এর মধ্যেও তো অনেক ধরনের জটিলতা আছে, সরকারের পক্ষ থেকে সহযোগিতার ব্যাপার আছে, মানে আপনারা কতদূর এগুতে পেরেছেন সেটি জানতে চাই। আলহামদুলিল্লাহ, মানে আমাদের প্রস্তুতি আমাদের এন্ড থেকে যতটুকু পর্যন্ত আমরা সাপোর্ট পেয়েছি, স্পেশালি আমাদের সবচেয়ে বড় যে আস্থার জায়গাটা ছিল চিকিৎসা খাত, সেই চিকিৎসকদের ভালোবাসা এবং তাদের যেই মাশাআল্লাহ পার্টিসিপেশনের যে ইচ্ছা, সেটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় মানে দরকার ছিল, এবং সেটা আমরা পরিপূর্ণভাবে পেয়েছি। এবং সেটার পরে আমরা আমাদের গ্রাউন্ড ওয়ার্ক শুরু করি, এবং আলহামদুলিল্লাহ আমরা এখন বলতে চলে যে 90% আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ। আমরা শুধু আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি বাহন নামে, বাংলাদেশ অল হিউম্যানিটেরিয়ান এনজিওস, তাদের মাধ্যমে আমরা আরও কিছু নতুন নতুন আইডিয়া অ্যাড করছি। এই এডিশনের পরে ইনশাল্লাহ আমরা চিফ অ্যাডভাইজার বরাবর আমরা লেটারটা দিতে যাচ্ছি। এখানে একটি বিষয় যেটা আমরা বারবার ফেস করছি, যে আমরা যখনই কারো কাছে পরামর্শ নিতে যাচ্ছি যে আমরা কিভাবে এটার অ্যাপ্লিকেশনের সিস্টেমটা যাব বা করব, তখন সবাই বলে যে অবশ্যই চিফ অ্যাডভাইজারের হাতে দেওয়ার কোনো একটা ব্যবস্থা করেন, না হলে এটার অনেক ডিলে হবে। তো আমরা এখন পর্যন্ত ওই লাইনটাতে কয়েক রকম ভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। আপনি জানেন যে বাংলাদেশ গত প্রায় 7 বছরের কাছাকাছি হবে আমরা রোহিঙ্গাদেরকে হোস্ট করছি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট হোস্টিং কমিউনিটি রাইট নাও। মোর দেন 2.2 মিলিয়ন আনঅফিসিয়াল অফিসিয়াল রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আছে। তাদের সব কিছু কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট টেক কেয়ার করছে, বাংলাদেশের মানুষ টেক কেয়ার করছেন। রিসেন্টলি আপনার গত কয়েকদিন আগে 100 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, কক্সবাজার আমাদের টিম সেখানে কাজ করছে। সেইখানের এক স্থানীয় লোক, এক স্থানীয় বাসিন্দা তার পুরো জমির গাছ টাছ কেটে তাদের জন্য ছেড়ে দিছে যে আপনারা থাকেন। আচ্ছা, তো এই জায়গাটা থেকে তখন আমরা একটু কনসার্ন ছিলাম যে কি হবে, আসলে কি গভর্নমেন্ট অ্যালাউ করবে কি না ভাই। তখন আমরা আমাদের যে লোকাল রিপ্রেজেন্টেটিভ আছেন যারা গাজাতে কাজ করেন বা যারা গাজা নিয়ে ভাবেন, তাদের সাথে যোগাযোগ করার পরে তারা আমাদের সাথে তাদের কিছু ব্যক্তিদের যোগাযোগ করে দিয়েছে, ভিডিও কলের মাধ্যমে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তখন তারা বলতেছে যে আমরা শরণার্থী হিসাবে বাংলাদেশে আসতে চাই না, আর আমরা শরণার্থী হিসাবে কোথাও যেতে চাই না। আমাদেরকে যদি বাংলাদেশ চিকিৎসা দিতে চায়, কারণ আমাদের দেশে কিছুই নেই লিটারেলি, যেমন মুনাদি ভাই বললেন যে কিছুই নাই ওখানে লিটারেলি। এখন যদি আপনি যান রাইট নাও একদম সব কিছু তছনছ। তারা কিভাবে আসতে চায়, তাদের অ্যাপ্রোচটা? তাদের অ্যাপ্রোচের মধ্যে আমরা 2টা ক্যাটাগরি আমরা করেছি, একটা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। এই ক্যাটাগরি হচ্ছে ডাইরেক্ট যাদেরকে আমরা গাজা থেকে নিয়ে আসবো, যেমনটি ইন্দোনেশিয়া করছে। হয়তো আপনাদের নলেজে থাকবে যে ইন্দোনেশিয়া অলমোস্ট 4000-এর মতো শরণার্থী নিচ্ছেন ওনারা, আমরা শরণার্থী যাচ্ছি না, ওনারা শরণার্থী নিয়েছেন জি গাজা থেকে। আচ্ছা, আর মালয়েশিয়া আপনার ইজিপ্ট থেকে প্রায় 340 জন আপনার শরণার্থী নিয়েছেন, যাদেরকে মানে শরণার্থী হিসেবে না, মিশরে রেজিস্টার্ড শরণার্থী নিয়েছেন, যাদেরকে চিকিৎসার জন্য তারা মালয়েশিয়ায় রেখেছেন, এবং তাদের কথা যে আমরা চিকিৎসা পরবর্তী তাদেরকে আবার মিশরে পাঠিয়ে দেব। এখন আমরা এই জিনিসটা নিয়ে কনফিউজ ছিলাম যে আমরা কি করব, কারণ যদি গাজা থেকে আমরা তাদেরকে আনি, তাহলে এমন যদি হয় যে আমরা একটি সময় আমরা গভর্নমেন্টকে বললাম যে আমরা হয়তো 1 বছরের মধ্যে রিটার্ন করব, সেখানে যদি এমন হয় যে সময়টা লং হয়ে গেল, কারণ গাজাতে এখনও সলিউশনের কোনো আমরা পেলাম না, তখন আমরা কি করব। তো এই সময়টা এরকম হতে পারে যে তারা যখন যে কয়দিন এখানে থাকবেন, তারা কোনোদিনও শরণার্থী হিসেবে থাকবেন না, তারা আজ হোক কাল হোক আকসার সেই ভূমিতে ফিরবেই। তো সেই জন্য আমরা এখন চেষ্টা করতেছি যে আমরা এই ক্যাটাগরির যেই মানে গাজাতে যে রেজিস্ট্যান্স কমিউনিটিটা আছে, যারা এখনও পর্যন্ত বাঁচার লড়াই করে যাচ্ছেন, তাদেরকেই নিয়ে আসা,
এবং তাদেরকে চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ একটি সার্টেন পিরিয়ড পরে তাদেরকে ফেরত পাঠানো। আর আমরা যদি মিশর থেকে আনি, হ্যাঁ অফকোর্স দেয়ার ইজ মেনি পেশেন্টস ওভার দেয়ার অলসো, কিন্তু তাদের যে গুরুত্ব বা সিরিয়াসনেসটা ওটা কিন্তু গাজাবাসীর এখন প্রেজেন্স যে সিরিয়াসনেস এটার সামনে তেমন একটা ইম্পর্টেন্ট না। কিন্তু মানে এখন পর্যন্ত যেমন আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টার হাতে পর্যন্ত পৌঁছানো, কিন্তু এর আগে সরকারের কোন কোন পর্যায়ে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে বা সরকার এই ব্যাপারে সরকারও আন্তরিক কিনা? আলহামদুলিল্লাহ, মানে আমার সবচেয়ে ভালো লাগার একটি বিষয় যেটা আমার পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমরা স্বাস্থ্য সচিবের সাথে অ্যাপ্রোচ করেছি, আমরা পররাষ্ট্র এবং কিছু আরও অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমি একটা মন্ত্রণালয়ের কথা বলি, একজন সচিবের কাছে আমরা গিয়েছি অ্যাপ্লিকেশনের ব্যাপারে আলাপ করতে, তো উনি কান্না করে দিয়েছেন। উনি বলতেছেন যে এতদিন পরে আপনারা কেন আসলেন, এটা কেন এতদিন পরে? আজকে আমরা উনি ভিডিও বলতেছেন যে আমি দেখতেছি আমার বাচ্চার সামনে আমি দাঁড়াতে পারতেছি না কষ্টে, বা আমি এত বড় একটা পোস্টে আছি গভর্নমেন্টের, কিন্তু আমি কিছু করতে পারি না। তো এই জিনিসটা অনেক বেশি তার মানে তাদের মানে প্রচুর পরিমাণ সাপোর্ট আছে, এবং স্পেশালি কিছু সিএসপি অফিসারকে আমরা ইনভলভ করেছিলাম যে আপনাদের পক্ষ থেকে আমরা কী ধরনের সাপোর্ট পাবো। তখন ওনারা বলেছিলেন, দেখেন আপনারা যদি জাস্ট চিফ অ্যাডভাইজার পর্যন্ত পৌঁছাতে পারেন লেটারটা, উই আর শিওর দ্যাট ইট উইল কাম রাইট ইনশাআল্লাহ। ডাক্তার মুনাদি আল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আপনি তো স্বাস্থ্য বিভাগের সাথে কাজ করছেন অনেক দিন ধরেই। আমরা দেখলাম যে এই সরকার যখন আমেরিকার সাথে যখন সম্পর্ক অনেক বেশি ভালো, সেই সময় আমরা ভাবছিলাম যে এই যে ইসরায়েল ব্যতীত অন্য সবাই যে যেতে পারবে আর কি, মানে পাসপোর্টে যে একটি নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছিল বিগত সরকার আমলে, মানে এই আমেরিকার সাথে সম্পর্কের মধ্য দিয়েও কিন্তু এই জিনিসটাকে আবার সেই নিষেধাজ্ঞার জায়গায় নিয়ে আসা হয়েছে। তার মানে ইসরায়েল প্রশ্নে বা ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশ কিন্তু আগের জায়গাতে আছে, মানে সেটিও আসলে আমাদেরকে এই ধরনের সমস্যা মোকাবেলায় মানে আমরা আসলে হোপ ফিল করতে পারি কিনা, কি মনে করেন? ডেফিনেটলি এখানে একটা কথা যেটা বললেন আমাদের ভাই, যে গাজার প্রশ্নে আসলে আমরা সবাই এক। গাজার প্রশ্ন বলেন বা ফিলিস্তিনের প্রশ্ন বলেন, একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় যে জায়গাটি আমাদেরকে প্রথম রেকগনাইজ করে আরব কান্ট্রিজদের মধ্যে, সেটা কিন্তু ফিলিস্তিন ছিল। সো ওই যে আবেগ এবং ওই যে সম্পর্কটা, ওই যে মনের যে গভীরতাটা, এটা দিন দিন যত কিছুই হোক, পট পরিবর্তন, ভূ রাজনৈতিক পট পরিবর্তন হয়তো অনেক দিকে মোড় নিয়েছে, কিন্তু ভ্রাতৃত্বের যে বন্ধনটা, সেটা সরকার থেকে সরকারে হোক, সেটা রাজনৈতিক দল, এখানকার বাংলাদেশের রাজনৈতিক দল ওখানকার মানুষের জন্য কি চিন্তা করে, আর আমাদের ধর্মীয় বিভিন্ন সেক্টরগুলা, সেটা আপনি আমাদের মুসলমানদের মধ্যেই বিভিন্ন বিভক্ত দল যারা আছেন তাদের কথা যদি ধরেন, এমনকি আমি এটা নিজের চোখে দেখেছি। সেদিন আমার বাসার পাশেই থাকেন একজন অমুসলিম, একজন হিন্দু, তিনি নিজে কান্না করছিলেন তার গাজার যে পরিস্থিতি বর্তমান দেখে। এটা আসলে মানুষের মনকে ছুঁয়ে গিয়েছে। এটা এখানে আসলে ধর্ম, বর্ণ, রাজনৈতিক গোষ্ঠী এগুলো সারা পৃথিবীতে আমরা দেখছি যে আপনি মুসলিম ছাত্র কি বলেন, হ্যাঁ অমুসলিম ছাত্ররা তাদের ঝুঁকি নিয়ে তাদেরকে এইড বন্ধ করা হচ্ছে এবং ইউনিভার্সিটির ছাত্রতা বাতিল করার থেকে সব থেকে আশ্চর্য হবেন, গাজায় বর্তমানে যারা অ্যাক্টিভলি যারা হচ্ছে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, তাদের একটা বড় অংশ কিন্তু অমুসলিম চিকিৎসক, তাদের একটা বড় অংশ কিন্তু অমুসলিম এনজিও, তারা মানবতার কারণেই কিন্তু এখানে ছুটে গিয়েছেন। ঠিক একই অবস্থা বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশের অফিসিয়াল যে পর্যায়েই থাকুন না কেন, ওই যে বললাম, যেই আবেগটা, যেই বন্ধনটা তৈরি হয়েছে, দিন শেষে এটা গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে, এবং এটা এখন একটা সুযোগ আসছে এটাকে কিছুটা হলেও বাস্তবায়ন করা। আমরা চিকিৎসা ক্ষেত্রে যদি না তাকাই, অন্তত আমরা শিক্ষাক্ষেত্রে তাকাতে পারবো। শিক্ষাক্ষেত্রে কিন্তু আমাদের অনেক গাজাবাসী এবং অনেক ফিলিস্তিনি মানে যারা আছেন শিক্ষার্থী, তারা কিন্তু বাংলাদেশে পড়াশোনা করছেন। এমনকি অনেকে কিন্তু পড়াশোনা শেষ করেও অনেকে স্টাক হয়ে গিয়েছেন, দেশে ফেরত যেতে পারছেন না, তারাও কিন্তু এখন বাংলাদেশে আছেন। আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। হামজা শহীদুল ইসলাম, আপনার কাছে জানবো যে এখন পর্যন্ত গাজা থেকে বা ফিলিস্তিন থেকে অন্যান্য দেশের এই যে তাদেরকে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার, এটা কত
জন মানুষকে বা কত হাজার বা এটির কোনো পরিসংখ্যান আপনাদের কাছে আছে কিনা? এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি ইন্দোনেশিয়া আর হচ্ছে আপনার মালয়েশিয়ারটা অ্যাকুরেট জনসংখ্যাটা মোটামুটি জানা গেছে। মালয়েশিয়ারটা এই জন্য জানা গেছে যে ওদের যেই গভর্নমেন্টকে যে রিপ্রেজেন্ট করেছে বা এই কাজটি গভর্নমেন্টকে প্রেশার করে যে করিয়েছিল তার সাথেই আমাদের সরাসরি যোগাযোগ হয়েছে, তখন উনি সংখ্যাটি বলেছেন। আর এছাড়া ইজিপ্ট থেকে মিশর থেকে জর্ডান থেকে কিছু আপনার সৌদি নিয়েছে, কিছু ইউএ নিয়েছে, সেটা খুব অল্প সংখ্যক, মাঝে মধ্যে তারা ক্রিটিক্যাল শুধু পেশেন্টগুলোকে তারা নিচ্ছেন। আর যেমন মোনাদি ভাই একটি কথা বললেন যে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন, আপনি জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের থেকে গ্র্যাজুয়েটের স্টুডেন্ট গাজায় শহীদ হয়েছেন। তো এরপরে আমরা ফিলিস্তিনে অধ্যয়নরত ফিলিস্তিনি কিছু শিক্ষার্থী যারা বাংলাদেশে অধ্যয়নরত তাদের সাথে যোগাযোগ করি, তখন তাদেরকে আমরা বলি যে আপনাদের কী মত, আপনাদের রিটার্নিং পলিসি কী? সে বলতেছে যে যদি আমার গ্র্যাজুয়েশন শেষ হয় আমি সাথে সাথে যাওয়ার চিন্তা করব। যারা কক্সবাজারে যারা আছেন জি, তারাও যে বাংলাদেশেই বসে থাকতে চায় ব্যাপারটা আসলে এমন না কিন্তু, কারণ সবার উপরে মাতৃভূমি, আর সেই মাতৃভূমি যদি আল আকসা হয় তাহলে তো কোনো কথা নেই। আর কোরআনে আল আকসার ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা, যেটা মানে প্রতিটা মানে মুসলিম ধর্মীয় যারা ধর্মের অবলম্বী তারা যদি এটাকে একটু বুঝে জানে, এই জন্য তাদের ইমোশনটা আরও 10 গুণ বেড়ে যাবে। আর যারা এটাকে বুঝে না তারা তাদের মাতৃভূমির ভালোবাসা দেখে কীভাবে দৌড়ে যাচ্ছে সব কিছু। ওয়ার্ল্ড কিচেনের কিছুদিন আগে যারা মারা গেলেন সবাই কিন্তু নন মুসলিম ছিলেন, এবং এভরিডে যারা মারা যাচ্ছেন সবাই যে মুসলমান তারা, যেমন ভাই বললেন, এবং তারা কিন্তু এটাকে ওন করছে যে মানে ইটস এ অনারেবল ডেথ টু ডাই ইন গাজা। আর দ্বিতীয় কথা যেটা মানে সবসময় বেশি হচ্ছে যে এখন যে সিচুয়েশন গাজায়, এই সিচুয়েশনটা মানে বাংলাদেশের তাদের পাশে থাকাকে আমার মনে হয় শুধু এই কাজকে অন করা না, প্লাস অনেকগুলো দেশকে সহযোগিতা করা, সাহস দিয়ে যে ইফ উই ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট অলসো। কারণ বাংলাদেশ কিন্তু এখন একটি মানে একটা রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত সব কিছু গুছিয়ে উঠে নেয় বাংলাদেশ, কিন্তু এখন এত বড় একটি হিম্মত নেওয়া, যেমন আপনি বললেন যে আমেরিকার সাথে একটি সম্পর্কের একটি ইয়ের মাঝখানেই আবার আমরা সেই জিনিসটা আবার ফেরত নিয়ে আসা, এটা যেমন এক যেখানে বারবার আমেরিকা ইহুদিদের প্রশ্নে মানে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে, সেখানে আপনি হঠাৎ করে এখানে এত বড় একটা গ্যাদারিং করছেন, নতুন করে বার্তা দিচ্ছেন, পাসপোর্টে আপনি নতুন করে সংশোধন করছেন, যে এটি একেবারে সহজ ব্যাপার নয়। কিন্তু আমি এটাকে সহজ নয়, এটা একটা ইম্পসিবল টাস্ক বলে আমি মনে করি। যে এই রাইট নাও এই ওয়ার্ল্ডে এরকমভাবে যেখানে তাদের কিছু ক্রেজি যে মানে মুভমেন্ট আমরা দেখছি, হুট করে শুল্ক দিয়ে দিচ্ছে, এটা করতেছে ওটা করতেছে, এবং তাদের যে আক্রোশটা যে ইসরায়েল ভিত্তিক আক্রোশ, এটা কিন্তু একদম ক্লিয়ার মানে একদম দেখতে পাচ্ছে। যারা এটা নিয়ে কথা বলছে তাদের উপরেই তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অনেকদিন আগে তারা একটা মামলা করেছিল, সেই মামলার প্রতিশোধ এখন এসে আমেরিকান অথরিটি তাদের উপর থেকে নিচ্ছেন, তাদের উপরে এটা বাড়াচ্ছে ওইটাই করতেছে। তো সেইখানে বাংলাদেশের এরকম একটা টাস্ক নেওয়া, এবং বাংলাদেশের এই টাস্কটা আমাদের এই কাজকে আরও বেশি সাকসেসফুল করতে আমার মনে হয়। আমি অন্য একটি প্রসঙ্গে যাই। একটি তো হচ্ছে যে আপনারা আসবেন, ওনাদেরকে যদি নিয়ে আসা যায়, বাংলাদেশের চিকিৎসকরা সহযোগিতা করবেন, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশিদের পক্ষ থেকে বা আপনাদের মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে সহযোগিতা পাঠানোর, মেডিকেল এইড বা অন্য যা কিছু বলি, আমরা কাউকে দেখি যে কাছাকাছি গেছেন, বা মানে কি কি দেওয়া সম্ভব হচ্ছে, বা মানুষ যদি অন্য কোনোভাবে শরিক হতে চায় সেটির কোনো মানে একেবারে মানে কোনো ভালো কোনো পথ আছে কিনা? আসলে গাজাতে শরিক হওয়ার জন্য প্রথমে আমাদের দেশে একটি পলিসি আমাদের বাধা, সেটা হচ্ছে যে দেশ থেকে টাকা পাঠানো। যেই বাধাটি আমরা 4টি যেই হেল্প আমরা গভর্নমেন্ট থেকে আশা করছি, তার মধ্যে লাস্টের যেই জিনিসটা আমরা তাদের কাছে চেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অল অর্গানাইজেশনের জন্য একটি লিমিটেড সংখ্যা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রাইসিসের সময় পাঠানোর জন্য অনুমতি প্রদান করা প্রসঙ্গে। আচ্ছা, এটা আসলে আমরা এখন যেটা করছি যে বিভিন্ন বিদেশি অর্গানাইজেশনের সাথে আমরা লিগ্যাল যে অ্যামাউন্ট ডলারের, যে একটা ব্যক্তি 5,000 বা 10,000 ডলার নিয়ে যেতে পারে, একটা অর্গানাইজেশনের 10 জন 10,000 করে ডলার নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, গিয়ে এই কাজটি তারা করার চেষ্টা করছে। এই জিনিসটা যদি আমাদের লিগ্যাল ওয়েতে হয়, যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে না পার অর্গানাইজেশন জন্য ফরেন ফান্ড এরকম হতে হবে, তবে তারা যে ফরেন ফান্ডটির কাজ করবে তার পুরো 100% অডিটের যত কাগজ, ওই লোকাল গভর্নমেন্টের ডকুমেন্টেশন সব কিছু সাবমিট করলে তাদের এতটুকু ফান্ড আমরা অ্যালাউ করব।
এটা যদি হয় তাহলে ডাইরেক্ট কাজ করা এবং 100% অ্যাকুরেসির সাথে কাজ করা বাংলাদেশে সম্ভব। এছাড়া যেটা হচ্ছে, অনেকে অনেকভাবে চেষ্টা করতেছেন, ইউনিভার্সিটি অফ আজহারের যে কিছু ছাত্র ভাইয়েরা আছে তাদের সাথে আমাদের বাংলাদেশি কিছু অর্গানাইজেশন ওইখানে গিয়ে তাদের মাধ্যমে ওইসব শরণার্থীদের যে ক্যাম্প আছে সেখানে কাজ করছেন। কিন্তু স্টিল নাও আমরা যতগুলো অর্গানাইজেশনের সাথে কথা বলছি বা যারা আমাদের কাছে বারবার আসেন যে আপনারা এটা নিয়ে আমাদের কিছু করেন, ওই জায়গায় গিয়ে আমরা থেমে যাই যে বিদেশে ফান্ডটা আমরা পাঠাতে পারছি না লিগ্যাল কোনো টিমের মাধ্যমে, যে আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ ওখানে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে যদি এই পলিসিটা থাকতো তাহলে আমরা অন্য হাজারো অর্গানাইজেশনের মতো গাজাতে আমাদের অফিসিয়াল কার্যক্রম করতে পারতাম। যেহেতু আমাদের লিগ্যালাইজেশন নাই এই বিদেশে ফান্ড পাঠানোর, এজন্য আমাদের কোনো অর্গানাইজেশনও রেজিস্টার্ড হিসেবে এখানে কাজ করতে পারছে না। যেমন আমরা বিদেশে যে ক্যাম্পগুলো করি, বেশিরভাগ ক্যাম্পেরই অর্থ কিন্তু আমরা বিদেশ থেকে আমরা পাই। যেমন একটি দেশ আমাদেরকে বলছে আমাদের দেশের এই কাজটা আপনারা করবেন, সেখানে আমরা যেহেতু ডাক্তাররা যাই, আমাদের বাংলাদেশি ডাক্তাররা যায়, আমরাও কিছু কন্ট্রিবিউশন করি ওষুধ টষুধে, সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্রেডিটটা বাংলাদেশের উপর আসে আলহামদুলিল্লাহ। অন্যথায় কিন্তু যে আপনার নগদ ফান্ডটা সেটা বিদেশ থেকে বেশি হয়। সেই ক্ষেত্রে তারা কেন পারে? কারণ তাদের দেশের গভর্নমেন্টের এই সিস্টেমটা আছে যে না, একটি এইড হিসাবে অমুক দেশে এত টাকা বাবদ এই কাজে আমি দিতে পারবো। তো এখন আপনাদের মাধ্যমে, আপনারা যেহেতু একটি মহৎ কাজে এখন আমাদের সাথী, আমরা একসাথে এই কাজটি করছি। আর স্পেশালি বাংলাদেশ এখন ফিলিস্তিনের ক্ষেত্রে মারাত্মক ইউনাইটেড, এটা না বললেই না। তো সেক্ষেত্রে যদি এখন এই সুযোগটা করে দেওয়া যায় যে জাস্ট ইন ক্রাইসিস মোমেন্টে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস মোমেন্টে, যেমন তুর্কি আর্থকুইক হলো বা মায়ানমারের যে একটি ভূমিকম্প হলো, এরকম সিচুয়েশনেই জাস্ট বাংলাদেশ গভর্নমেন্ট এরকম অর্গানাইজেশনগুলোকে অ্যাক্সেস দিবে যে তারা কাজ করবে। আপনাকে ধন্যবাদ। ডাক্তার মুনাদি আল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আমরা শুনেছি যে আল মার্কাজুল ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের প্রায় 35টির বেশি হাসপাতালের প্রধানদের সাথে বসা হয়েছে, যা তারা কিভাবে সহযোগিতা করবেন যদি আহতদেরকে নিয়ে আসা সম্ভব হয়। এবং আপনারা যে বেশ কিছুদিন থেকে আন্দোলন করছেন, এনডিএফের পক্ষ থেকে, ড্যাবের অনেককে আমরা দেখেছি, বা ইসলামী দাওয়া ট্রাস্ট বা কিছু একটা আছে, মানে এই পরিসরেও তো আসলে অনেকগুলো চিকিৎসক আছেন যারা হয়তো হাসপাতালে সরাসরি ওইভাবে বিক্ষিপ্তভাবে আছেন। তাদের সঙ্গে আল মার্কাজুল ইসলামের কোনো একটা যোগাযোগ হতে পারে কিনা, বা আপনি নিজেও আসলে এখানে এই আলোচনাটা করে নিতে পারেন আমাদের সামনে? না, ডেফিনেটলি এটা তো আমি আসলে ওনার কাছে একটা প্রস্তাবনা, আমি আসলে এই পুরো প্রক্রিয়ার মধ্যেই কিছু প্রস্তাবনা আমি খুব স্পেসিফিক্যালি এখানে রাখতে চাই। কারণ আমরা চাই তারা আমাদের কাছে মেহমান হয়ে আসছেন, গাজাবাসীরা একদম আমাদের কাছে মেহমান। আমরা তাদেরকে আপন হিসেবে দেখতে চাই। আমরা তাদেরকে নিজের বাবা মা ভাই বোনকে যেভাবে করে আমরা চিকিৎসা দিয়ে আবার সেবা শুশ্রূষা করে বাসায় পাঠাই দিই, ঠিক সেভাবে করেই আমরা অ্যাপ্রোচটা চাই। তো এইখানে কয়েকটা পয়েন্টস আমি একদম খুব স্পেসিফিক্যালি বলবো, যেন কাজগুলো ইফেক্টিভ হয়। গাজাবাসী যারা আসবেন তারাও আমাদেরকে যেন ভবিষ্যতেও স্মরণে রাখেন এবং তারা যেন সন্তুষ্ট হন, এবং চিকিৎসা যেটা হয় সেটা যেন একদম খুব সুনির্দিষ্টভাবে চিকিৎসাটা হয়। কারণ শুধুমাত্র নিয়ে আসলাম, এর পরবর্তীতে চিকিৎসার অনেক ধাপ পার হতে হবে। এই ধাপগুলোর জন্যই আগে প্রথমে যেটা লাগবে, একটা কোঅর্ডিনেটেড একটা প্ল্যানিং লাগবে। এই প্ল্যানিং বা কোঅর্ডিনেশন একটা টিম লাগবে, যেই টিমটা আল মার্কাজুল ইসলামের নেতৃত্বেই হবে। এবং যাদেরকে বললেন সেই সকল হাসপাতালের যারা প্রধান আছেন, অথবা হাসপাতালে বিশেষ করে আমি ওইদিকেই করব যে চিফ মেডিকেল অফিসার বা যারা চিকিৎসা কেন্দ্রগুলো বা চিকিৎসার যে জায়গাগুলো আছে সেগুলোকে পরিচালনা করেন, অথবা ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস যারা আছেন, এনাদেরকে নিয়ে একটা টিম গঠন করতে হবে। সেই সাথে চিকিৎসক এখানে যারা আছেন সেই চিকিৎসক কমিউনিটির যেমন বাংলাদেশ মেডিকেল কমিউনিটি বলেন, দাওয়া সোসাইটি কথা বলেন, অথবা এনডিএফ, ড্যাব, এখান থেকে প্রতিনিধি নিয়ে একটা কোঅর্ডিনেটেড টিম করে প্রথম কথা হচ্ছে একটা পরিকল্পনা করতে হবে। আমরা কতজন রোগী নিয়ে আসছি, অর্থাৎ গাজাবাসী যারা আহত গাজাবাসীকে নিয়ে আসছি, তাদের চিকিৎসার কন্ডিশনটা কী। কারণ আজকে আপনি যদি তাকান, তাদের অনেকেরই কিন্তু কারো দেখা যাচ্ছে যে একটা পা নাই বা দুটা পা নেই, তাদের কৃত্রিম লিম্স লাগবে। 2 নম্বর হচ্ছে অনেকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, সাইকোলজিক্যাল একটা ওয়ারের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, একটা পুরোপুরিভাবে বিষণ্ণ এমনও অবস্থা যে এমন অনেক রোগী আমরা হয়তো পেতে পারি যারা খুব ছোট ছোট বাচ্চা, কিন্তু তাদের রাতের বেলা একটা ছোট
টুম করে শব্দ হলেও ঘুমটা হয় না, কারণ তারা মনে করে এখনই মনে হয় একটা বোম পড়বে। এই একটা সাইকোলজিক্যাল ট্রমাকে কাটানোর জন্য যেই চিকিৎসার সাপোর্টটা, সেখানে সাইকোলজিস্ট লাগবে, সেখানে সাইকিয়াট্রিস্ট লাগবে। এই সাপোর্টগুলো আগে থেকেই আমাদেরকে পরিকল্পনা মানে করতে হবে, কোনো বিভাগ বা কোনো কিছু যেন বাদ না যায়। সেখানে অর্থোপেডিশিয়ানের কথা বলেন, সেখানে সার্জনের কথা বলেন, সেখানে মেডিসিন স্পেশালিস্ট, কারণ ওখানে তারা, আমরা বর্তমানে যেই খবরগুলো পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতেই আছে, তারা ওখানে একটা অপারেশন করছেন কোনো রকমের যে সুতাগুলো, অ্যানেস্থেশিয়া ছাড়া, তো এটা তো অ্যানেস্থেশিয়া ছাড়া, এমনকি সুতা পড়ে গিয়েছে মাটিতে, সেই সুতার কিছু অংশ বাকি আছে, আরেকজনের কি স্টিচ দেওয়া হয়েছিল, সেই সুতাকে তারা কাজে লাগাচ্ছেন। মানে একটা আনহাইজেনিক পরিবেশের যত কিছু থাকে ওখানে কিন্তু তা ঘটছে। আমি এই পরিকল্পনাগুলো একটু শহীদুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে এখন পর্যন্ত ট্রাম্প আসার পরে তার যে একটা মানে ফোর্স করা বা অন্যান্য দেশে পাঠিয়ে দেয়া, আবার একই দিকে দেখা যাচ্ছে যে গাজাতে আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই। আমরা শুনলাম যে মানে দ্বিতীয় দফা যে যুদ্ধবিরতি উপেক্ষা করে যে হামলা করা হয়েছে, সেখানে 36 বার হামলা করা হয়েছে, যেটি শুধুমাত্র নারী এবং শিশুদেরকে টার্গেট করে, এবং 36-এর অধিক হাসপাতালকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই যে রোগীদেরকে নিয়ে আসার ব্যাপারে তো ট্রাম্প প্রশাসনও তো আসলে চায় যে কেউ না কেউ নিয়ে যাক। এই জায়গা থেকে কি বিষয়গুলো আর একটু ইজি হচ্ছে কিনা, ব্যাপারটা কি এরকম, নাকি এই আলোচনাটা আরও অনেক আগের? আসলে ট্রাম্পের আগে থেকেই আমাদের এই আলোচনা। আর এখন যে প্রবলেমটা, আমরা একটা প্রবলেম ফেস করছি, যে মানুষ অনেকেই মনে করছেন যে আমরা উই আর মানে হেল্পিং ট্রাম্প টু অ্যাচিভ হিজ গোল। আর দ্বিতীয় যে বিষয়টা আছে, আসলে তা নয়, না একদমই এটা অবশ্যই তা নয়। যদি এটা থাকতো তাহলে আমরা তাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্স করাতামই না। যে তারা যখন সুস্থ হবেন, যেমন ভাই বলছিলেন যে একটা পাও নেই বা লিম নেই, এটা যদি আপনি কাউকে একটা কৃত্রিম হাত পা লাগান, তাহলে কিন্তু তার ওটাকে ব্রেন এটাকে সেভ করানোর জন্য একটা ফিজিও একটা করতে হয়, তাকে একটা কোর্স করাতে হয় যে হাতে কীভাবে হবে, হাঁটতে হবে কীভাবে। তো ওই পিরিয়ডটা যাদের পা নাই তাদেরকে আমরা আইসিটি ট্রেনিং দিতে পারি। মহিলা যারা অসুস্থ ছিলেন, যেমন সাধারণত আমরা 400-র মতো যে লিস্ট পেয়েছিলাম, বেশিরভাগই আপনার খুব দ্রুত তাদের বাচ্চা হতে পারে বা প্রসব করবেন এরকম 1-2 মাসের মধ্যে। এরকম মহিলাদেরকে আমরা চাচ্ছি যে খুব দ্রুত সরিয়ে নিয়ে আসার জন্য, যেন তাদের বাচ্চাগুলো জন্মের পর থেকে হেলদি একটা এনভায়রনমেন্ট পান, এবং তারা এখন থেকেই একটি সুন্দর বাচ্চার ভবিষ্যতের জন্য তৈরি হন, যে না ইনশাআল্লাহ আমার বাচ্চাটা যেটা হবে সেটা একটা সুস্থ এনভায়রনমেন্ট হবে। এখন মানে এই স্কিল ডেভেলপমেন্টটা আমরা তাদের জন্য রাখবো, যে তারা যখন 1 বছর 6 মাস তাদের বাচ্চার যখন একটা স্টেবিলিটি আসবে, তারা একটু সুস্থ হবেন, একটু এনার্জি তারা ফিরে পাবেন, তখন তাদের রিলেটেড যেই কাজগুলো আছে, একই সাথে উইমেন এম্পাওয়ারমেন্টের যে বিষয়গুলো, সেগুলোতে আমরা তাদেরকে ফোকাস দেব। আর যে বিষয়টি আমরা বাংলাদেশে ক্রিয়েট করছি, যেমন আমাদের এই প্ল্যানটি ছিল একদম এককভাবে আমরা করেছি, কারোর সাথে তখন কোনো আলাপ করিনি, কারণ কে কীভাবে নিবে। আর সবচেয়ে বড় ভয়টা ছিল যে আমরা এমন সময় প্রকাশ করছি যখন ট্রাম্প মানে ফোর্স করছে দেশগুলোকে নেওয়ার জন্য। তো আমরা এই জন্য ফান্ড টান সব কিছু আমরা হোল্ড করে রাখছিলাম, যে দেখেন আমরা কাজটা কি করতে পারবো কিনা, কারণ ব্যাকলেশ হলে তখন দেখা যায় মানে মানুষের আগ্রহ নষ্ট হয়ে যায়। তো এই সময়টাতে আমরা তখন একটা করেছি যে বাংলাদেশে আমরা আমাদের সরকারের কাছে যে 4টা আপিল আমি বলেছিলাম, এর মধ্যে প্রথম আপিল ছিল যে কূটনৈতিক হেল্প, দ্বিতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল যারা আসবেন তাদের ভিসার সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়া, তৃতীয় হচ্ছে আমরা সরকারের কাছে একটি জায়গা লিজ নিব, 10 বছরের জন্য হোক 5 বছরের জন্য হোক, সেই জায়গাটা লিজ নিয়ে আমরা একটা হিউম্যানিটেরিয়ান ভিলেজ করব। সেখানে যেমন ভাইরা আছেন, ড্যাব আছেন, বা যারাই আছেন ইন্টারন্যাশনাল ন্যাশনাল যত এইড ওয়ার্কার বলেন, হেলথ ওয়ার্কার বা হেলথ ইনস্টিটিউশন, এইড ইনস্টিটিউশন, তাদের সবাইকে আমরা 2 বিঘা 3 বিঘা করে জায়গা দিয়ে দিব। এই জায়গাটা আমরা এক্সাম্পলারি একটা ভিলেজ তৈরি করব, যেন আগামীতে আল্লাহ না করুক যদি এরকম কোনো ক্রাইসিস হয়, সেখানে সরকার যে কোনো বিনা দ্বিধাই তাদের পাশে দাঁড়াতে পারে। এবং একই সাথে আমরা পরবর্তী কেন এটাকে এভাবে সবার সাথে কোঅর্ডিনেট করার জন্য মরি হয়ে উঠছি, কারণ হচ্ছে যে মানে এখন একটা সুযোগ আছে যে বাংলাদেশের মানুষের ঐক্যতাকে পুরো বিশ্বে আবারও নতুন করে তুলে ধরার। এজন্য সত্য কথা বলতে লিটারেলি 0 টলারেন্স উইথ এনি কাইন্ড অফ মানে আপনার থার্ড পার্টি ইনভলভমেন্ট। উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার, ইটস আওয়ার গোল। এখানে যদি মার্কাজুলকে বিনিষ্টভাবে নাম পুরোপুরি ক্যান্সেল করে দিতে হয়, উই আর রেডি টু ডু দ্যাট ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি।
হামজা শহীদুল ইসলাম, আপনার কাছে আরও জানতে চাই যে এই যে এত বড় একটা কাজ আপনারা শুরু করবেন বা আপনাদের মাধ্যমে আমরা নামটা কেবল শুনছি যে বাংলাদেশে এই চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, আপনারা এর আগে থেকে এই ধরনের অনেক কাজ আমরা কোভিডের সময় দেখেছি, দাফন থেকে শুরু করে মানুষকে নানাভাবে সহযোগিতার কথা আমরা দেখেছি। মানে আপনাদের ইন্টারন্যাশনাল আসপেক্টে বা ইন্টারন্যাশনাল বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে সেবা দেয়ার বিভিন্ন সময়ের অভিজ্ঞতার কথাগুলো একটু জানতে চাই, যে আপনারা কিভাবে সাহস করছেন এত বড় একটি কাজ করবার জন্য। আমাদের আসলে মার্কাজ ইসলামী প্রায় 1987 সাল থেকে বাংলাদেশে অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। 1993 সাল থেকে আমাদের হসপিটালের জার্নি শুরু। আর হসপিটালের জার্নিটা শুরু হয়েছিল এমনভাবে যে বন্যার সময় মানুষকে সেবা দেওয়া বা এই ধরনের ক্যাম্প করার উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের হসপিটালের জন্মলগ্ন থেকেই মনোবল স্ট্রং যে এইসব জায়গায় কাজ করতে হবে। আর ইন্টারন্যাশনালি আমরা যত জায়গায় কাজ করেছি, আলহামদুলিল্লাহ, আফগানিস্তান বলেন, একদম রিসেন্টলি তারা স্বাধীনতা পেয়েছে, বা সিরিয়াতে আমরা এখন কাজ করছি, দারুল আজ্জা নামে একটি মারদা নামে একটি হসপিটাল আমরা করেছি। সেখানে আমরা যেসব পেশেন্টদেরকে চিকিৎসা দিচ্ছি, একটা পেশেন্টের স্টোরি আপনাকে যদি আমি শোনাই, যে একটি মেয়ে, সে হয়তো 19 বছর বয়সে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার এখন 31 বা 32 বছর বয়সে সে এখান থেকে রিলিজ হয়েছে। তার 6টা বাচ্চা, ধর্ষণের কারণে যে বাচ্চাগুলো হয়েছে, একটি বাচ্চাও কোনোদিন কোনো গাছ দেখে নাই, কোনোদিন কোনো হাওয়া বাতাস লাইট সূর্য কিচ্ছু চিনে না সে বাচ্চা। আমি তাকে নিজে, এবার আমি তার সাথে কথা বলেছি আমাদের হসপিটালে, তার পুরো এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা ছিল। কী জন্য কাটা ছিল, সে এক পর্যায়ে সে যখন হসপিটালে আসে তার বাচ্চাগুলোকে নিয়ে, তখন যেটা হয়েছে যে সে তার বাচ্চাদের সাথে অন্য নর্মাল বাচ্চাদের মিল পাচ্ছিল না। তো একদিন সে ফার্স্ট্রেশন রুগী হয়ে সে কী করছে, তার 6টা বাচ্চাকে সে কাটছে, কেটে ভিতরে চেক করছে যে এরা কি আমার মানুষ নাকি অন্য কিছু। তো লাস্টের বাচ্চাকে যখন সে কাটতে গেছে, বাচ্চাটা খুবই ছোট ছিল, 2.5 বছর বা এরকম বয়স, তখন সে তার মাথার মধ্যে খটকা লাগছে যে আমি কি মানুষ কিনা। সে তখন তার নিজের পেট কেটে নারী ভুঁড়ি দেখতে গেছে। তো এই মানুষটাকে তখন এখান থেকে মানুষ এতগুলো ডেড বডি উদ্ধার করছে। এরকম ক্রাইসিস মোমেন্টে আমরা যখন যাই কাজ করি, তখন আসলে বাংলাদেশের মানুষের মানে যেই জিনিসটা, যে আলহামদুলিল্লাহ আমাদের আরও বেশি স্ট্রং করে যে না, আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার। কয়দিন আগে আমরা ইয়ামানের একটি কাজের জন্য গিয়েছিলাম, সেখানে আমরা এয়ারপোর্টে নামার কিছুক্ষণ পরে বোমা হামলার হয়। তো আমাদের যে টিম ছিল তাদেরকে আমি যে নিয়ে যাবো আমার সাহস হচ্ছিল না, আমরা 7 ঘন্টা স্টে করে ফেরত আসি। তো এটা আসলেই সত্য কথা বলতে, এটা আমাদের পার্সোনাল কোনো কিছু না, এটা বাংলাদেশের জাতীয় অভ্যাস যে ক্রান্তি লগ্নে এবং মানুষ ইন ডিস্ট্রেস, বাংলাদেশ উইল বি দেয়ার ফর ইউ এনি কাইন্ড অফ সার্কামস্টেন্স, নো প্রবলেম, উই আর রেডি টু ডু দ্যাট। আপনাকে ধন্যবাদ। ডাক্তার মুনাদি আল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে আপনাদের এই কমিউনিটি রাজপথে আসার আগে পর্যন্ত আপনারা নিজেরা বসে আল মারকাজুল ইসলামী এই এত বড় একটি সাহস দেখানোর আগে আপনারা নিজের আসলে কতদূর চিন্তা করেছিলেন? আসলে খুব সত্য কথা বলতে কি, বাংলাদেশের আমরা যারা চিকিৎসক কমিউনিটি রয়েছি তাদের নিজস্ব আসলে কর্মপরিধির কারণেই এটা বলতে হবে। এবং আরেকটা জিনিস খুব এটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের মেডিকেল কমিউনিটিটা দেখবেন যে অন্যান্য মেডিকেল কমিউনিটির মতো খুব ইন্টারন্যাশনালি কানেক্টেড না। আমরা যারা যেভাবে কানেক্টেড, আমরা জানি যে আমাদেরই একজন ভাই, উনি অস্ট্রেলিয়ার বর্তমানে প্রবাসী, উনি একটা অর্গানাইজেশনের মাধ্যমে গাজায় যে চিকিৎসা দিচ্ছেন, যিনি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের সাবেক ছাত্র ছিলেন। তো আমাদের কানেকশনটা আসলে এভাবে করে হচ্ছিল যে বাইরের দেশের যে সকল মেডিকেল কমিউনিটিগুলো আছে, সেই মেডিকেল কমিউনিটিগুলো কীভাবে করে ট্রাই করছে, তারা কীভাবে করে গাজায় সাহায্য পাঠাচ্ছে, চিকিৎসা হেল্প পাঠাচ্ছে, এইভাবে করি। সো ওই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন, সেই খোঁজ খবরটুকু পর্যন্তই আসলে ছিল, কিন্তু ওটাকে যে আসলে বাস্তবে রূপ দেওয়া, কিন্তু দেখেন যে এটা আমাদের চিন্তারও আগে তো আসলে আল মারকাজুল ইসলামী আসলে অনেক দূর চিন্তা করেছে। ডেফিনিটলি আপনি আমি এখন যে পরামর্শ দিব সেটি হয়তো তারা চিন্তা করে বসে আছেন যে আসলে কোঅর্ডিনেশন কোথায় হবে, কিভাবে আমি যতটুকু আলোচনা শুনে বুঝছি আর কি। সেক্ষেত্রে মানে সেই কোলাবোরেশনটা আপনারা আল মারকাজুল ইসলামের সঙ্গে করে ফেললে সেই ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা, যেমন আপনাদের দিক থেকে কানেক্টিভিটি প্রয়োজন, আবার ম্যান পাওয়ারের দিক থেকে আবার তাদের সহযোগিতা প্রয়োজন, সেটি আসলে আজকে থেকে সেই সূত্রপাতটা ডেফিনেটলি এই সূত্রপাতের কথাটাই আমি বলছিলাম যে আমাদেরকে খুব সুন্দর করে কোঅর্ডিনেট ওয়েতে কাজ করতে হবে। এখানে এককভাবে কেউ কোনো কিছু পারবেন বিষয়টা আসলে, মানে এই পরিস্থিতিটাই যেরকম, এটা আসলে এককভাবে কোনো কিছু করার না। এখানে যেরকম আপনার ভাই বললেন যে এখানে গভর্নমেন্টের একটা রোল প্লে করতে হবে,
যে তাদের বিভিন্ন ডিপ্লোম্যাটিক রোল আছে, তাদের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডে যেরকম রোল আছে, ঠিক একইভাবে যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি যেটা আল মার্কাজুল ইসলামিন আছে, ঠিক একইভাবে আমাদের যত সকল সংগঠনই বলেন, মেডিকেল সংগঠন বলেন অথবা হচ্ছে আমাদের যত সকল হাসপাতালগুলো আছে, তাদের যে মেডিকেল ম্যান পাওয়ার আছে, এখানে মেডিকেল ম্যান পাওয়ার বলতে কিন্তু কখনোই শুধুমাত্র চিকিৎসক না। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, চিকিৎসা সেবাটা চিকিৎসক উনি অবশ্যই একজন লিডার, কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে নার্স। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন কিন্তু নার্সরা। এবং এই যে পুরো আমরা যাদেরকে আনতে চাচ্ছি এবং তাদের সেবা শুশ্রূষার যে একটা বিষয় থাকবে, এখানে কিন্তু নার্সদের একটা বিশাল ভূমিকা থাকবে। সুতরাং নার্সদেরকেও এখানে একটা রোল প্লে করতে হবে। সুতরাং তাদেরও যে সংগঠনগুলো আছে তাদেরকেও এখানে সংযুক্ত করতে হবে। মেডিকেল হেলথ টেকনোলজি, ফিজিওথেরাপিস্ট আছে, মানে অনেক লেয়ারের লোক আছে আর কি। বাংলাদেশে সিআরপি যে কাজ করে তারাও তো আসলে মানে তারা মানবতার জন্যই তো আসলে বাংলাদেশে সে কবে থেকে যাত্রা শুরু করেছেন। আপনার কাছে আসবো হামজা শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আমি একদম চিকিৎসা পরিবেশের বাইরে গিয়ে আসলে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের মানুষ, আপনি আমাদের অনুষ্ঠান শুরুর আগে একটি আলোচনায় কথা প্রসঙ্গে বলছিলেন যে 10 বছর পর্যন্ত এই মানুষগুলোকে এখানে রাখা সম্ভব, এবং আপনি প্রোগ্রামেই বলেছেন যে শুধু 1000 মানুষ নয়, গোটা গাজাকে আসলে আমরা আমন্ত্রণ করতে চাই বা বাংলাদেশের সেই সক্ষমতা আসলে রয়েছে। মানে মানুষের পক্ষ থেকে এখন পর্যন্ত এই 1000 আহত ফিলিস্তিনি বাংলাদেশে আসবেন এই খবর শোনার পর থেকে কেমন সাড়া পেয়েছেন? মানে আসলে সারা তো ছিলই, সারা ছিলই বাংলাদেশের মানুষের পথ খুঁজছিল এবং মানুষ খুঁজছিল যার কাছে বলবে। আমি অনেক মানুষকে জানি যারা তুরস্কের চেন খুঁজে জি তাদের মাধ্যমে বা অন্য বিভিন্ন দেশের মাধ্যমে টাকা পাঠানোর। আমরা যখন বিদেশে সফর করি এয়ারপোর্টে অনেক লোক পাই, দেখলে আমাদের অর্গানাইজেশনের ইচ্ছা দৌড়ে আসে যে আপনারা কি গাজা থেকে আসছেন কিনা বা গাজায় যাচ্ছেন কিনা, বা আমরা যাইতে চাই। আমি দেখলেও মনে করি হয়তো গাজার সাথে কোনো সম্পৃক্ততা আছে। তো এখন যে জিনিসটা আমরা পেয়েছি এর মধ্যে কয়েকটা বেশি আবেগ মানুষের, সেটা হচ্ছে যে আমরা যে লিস্ট করছি এই লিস্টের মধ্যে অনেকে, আমরা যেমন হসপিটালের সাথে যখন রিচ করি তো অনেকে জিজ্ঞেস করছেন যে রোগীদের সাথে অ্যাটেন্ডেন্স আসবেন কিনা। তো আমরা এটা নিয়ে যখন তাদের সাথে যোগাযোগ করলাম তো এমন শত বাচ্চা পাওয়া যাচ্ছে যাদের লিটারেলি কোনো অ্যাটেন্ডেন্স নাই। তো এই যে বাচ্চাটা আছে এদের ব্যাপারে আমরা যখন চিন্তা করতেছিলাম তখনই অনেক মানুষ ফেসবুকে অ্যাপ্রোচ করছিল যে ক্যান উই অ্যাডপ্ট দেম, যে আমাদের বাচ্চা হয় না, আমরা চাই যে ফিলিস্তিনের বাচ্চাকে অ্যাডপ্ট করি বা তাদেরই। আর মানে প্রত্যেকটা ক্ষেত্রে মানে আমি বললাম যে বাংলাদেশের মানুষ ভিটাবাড়ি সেল করে দিবে গাজাবাসীর জন্য, কারণ বাংলাদেশ জানে যে আমার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন টু দ্য হিউম্যানিটেরিয়ান কজ ইজ দ্যাট মাই স্যাক্রিফাইস ফর দ্য পিপল অ্যান্ড ফর মাই কান্ট্রি। অ্যান্ড আমার বাংলাদেশের মানুষের প্রতি যেমন মাতৃভাষার ভালোবাসা আছে, তেমনভাবে কিন্তু মাতৃভাষাকে দুনিয়ার সামনে রিপ্রেজেন্ট করারও সে ভালোবাসা আছে। তো সেই দিকে বাংলাদেশের মানুষ প্রচুর সাড়া দিচ্ছেন এবং তারা চাচ্ছেন, এমন গতকালকে আমাকে একজন ফোন দিয়ে বলতেছেন ভাই কালকে কি আনা সম্ভব কিনা যদি আমরা কিছু করি। আমি বললাম দেখেন এটা আসলে ইমোশনাল ব্যাপার না, কূটনৈতিক ব্যাপার আছে, এবং আমরা বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে এখনও পর্যন্ত নেগেটিভিটি কিছু শো করেন নাই। তো আমরা চাই উইথ পজিটিভ ওয়ে আমরা আগাবো। আর মোনাদি ভাই যে কথাটি বললেন যে কোঅর্ডিনেশন, মানে আসলে আমরা মানে একটা শরীর বাংলাদেশের সকল মানুষ, যে একটা অঙ্গ আপনার মনে হবে আঙ্গুলটা আমার কাজের না, কিন্তু হঠাৎ করে চিন্তা করে দেখেন যে মনে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার শরীরে। তো বাংলাদেশের সকল ডক্টর, সকল নার্স, সকল হিউম্যানিটেরিয়ান এইড ওয়ার্কার, সাংবাদিক যারা আছেন, সংবাদ মাধ্যমের যারা আছেন বা যে ফিল্ডে যারা আছেন, প্রত্যেকটা মানুষ মানে আমাদের কাছে এই রোলের জন্য এতটুকুই গুরুত্বপূর্ণ যেমন আমার দুই চোখ, যে দুই চোখকে আমার যেমন ইম্পর্টেন্ট আমার বডিতে, তেমনভাবে এই সকল জনগোষ্ঠী আমাদের জন্য সে ইম্পর্টেন্ট। আর বলার কিছু নেই আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে, শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার মোনাদি, একেবারে সংক্ষেপে আসলে জানতে চাই যে আসলে সত্যি যদি আসলে ফিলিস্তিনিরা বাংলাদেশে আসলে এসে পড়ে, এটি কি আসলে 1000-এই সীমাবদ্ধ থাকবে কিনা, বা মানে আনন্দটা এরকম কিনা যে মানুষকে মানে ওই গাজাবাসীকে ছুঁয়ে দেখার আনন্দ মানুষ আসলে উপভোগ করতে চাইবে আর কি। উপভোগ ঠিক শব্দটি এমন হবে না, মানে আমি জাস্ট ব্যক্তিগত অনুভূতির কথা জানতে চাচ্ছি খুব সংক্ষেপে। এটা সৌভাগ্য বাংলাদেশের, এই সৌভাগ্য বাংলাদেশের আমি মনে হয় না কেউ কখনো ছাড়তে যাবে। সেটা চিকিৎসক হোক, সেটা নার্স হোক, সেটা ফিজিওথেরাপিস্ট হোক, সেটা একজন হেলথ টেকনোলজিস্ট হোক, এই সৌভাগ্যটা
এবং আপনি যে কথাটা বললেন, এটা আজকে আপনি আবেগের জায়গা থেকে বলছেন যে ছুঁয়ে দেখা, তাদেরকে সেবা করার জন্য আপনি দেখবেন, আমি অন্তত এইখানে বসে অন্তত এতটুকু অনুভব করতে পারছি যে এই স্কেলে তারা কাজটা করতে চাচ্ছেন। যে কথাটা বললেন যে অ্যাডপ্ট করতে চাচ্ছেন, দেখবেন যে তাদের ওয়ার্ডের পিছনে বা ইয়ের পিছনে মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে যাবে যে আমি আপনাকে সাহায্য এবং করতে চাই। যার সন্তান এটা- আছে সেও দাঁড়িয়ে যাবে। সেও দাঁড়িয়ে যাবে। বিষয়টা এবং আসলে সেটা বললাম, অ্যাডপশনের ইস্যু না, এটা আসলে, এবং এই আবেগটা আমি আবারও বললাম, এটা কিন্তু আসলে আবেগ না, এটা কিন্তু আসলে ইমোশন না, এটা আসলে আমি আমার বাবা মাকে যেরকম ভালোবাসি, বাংলাদেশের মানুষ আসলে সেই আল আকসাকে সেভাবে ভালোবাসে, আল আকসাবাসীকে সেভাবে ভালোবাসে। আমি আসবো হামজা শহীদুল ইসলাম, শেষ প্রশ্নগুলো আপনার কাছে রাখতে চাই যে যত আলোচনা যা কিছু হলো সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয়েছে যে আমরা কতদিন নাগাদ আসলে বাংলাদেশের পক্ষ থেকে কি বাকি কাজগুলো বাকি আছে, নাকি আসলে মানে কোন জায়গায় আমরা আটকে আছি বা কেমন সময় লাগতে পারে সেটি যদি বলেন। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সব কিছু ঠিক মতো হয়, বাংলাদেশ গভর্নমেন্ট যে 4টি সাপোর্ট আমরা চেয়েছি, আরও কিছু সাপোর্ট হয়তো অ্যাড হবে, যেহেতু আজকে আলহামদুলিল্লাহ আপনার এই ইনভাইটেশনের মাধ্যমে আমরা হিউজ একটি কমিউনিটির সাথে আজকে আমরা কোঅর্ডিনেশন শুরু করছি, যে আলহামদুলিল্লাহ মুনাদি ভাইয়ের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই মাসেই যেন আমরা ফার্স্ট ব্যাচের একটি আনতে পারি ইনশাআল্লাহ গাজা থেকে। মানে এবং বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনাল মানে এরিয়া থেকে আপনি সব ধরনের সাপোর্ট বা নিয়ে আসার সব পথ কি খোলা আছে কিনা? ইনশাআল্লাহ তাআলা এখন পর্যন্ত যত জায়গায় আমরা আলাপ করেছি, আমি আনঅফিসিয়াল কিছু ব্যক্তিদের সাথে আলাপ করেছি, যেমন আইসিআরসির কমিউনিটির যাদের আছে, আইএফআরসি যাদের সাথে আমাদের অনেক কাজ, তো তারা অফিসিয়ালি তাদের সাথে এখন আলাপ করিনি, কারণ তারা আমাদেরকে বলছে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পাওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশন দিবে। আর আরেকটা জিনিস যেটা, যে তাদের কিন্তু পাসপোর্ট ডকুমেন্টেশনের কোনো ব্যবস্থা ভালো মতো নেই, তো সেক্ষেত্রে আমরা একটা আইডি, একটা ইন্টারন্যাশনাল আইডি মানে আমরা কার্ড লঞ্চ করতে চাচ্ছি তাদের জন্য শুধু, যেটার মধ্যে আপনার তাদের 3 রকম বায়োমেট্রিক থাকবে। একটা হচ্ছে ব্লাড, ফিঙ্গারপ্রিন্ট এবং চোখ। তারা এয়ারপোর্টে প্লেনে ওঠার আগেই তাদের কাছে গরম ওই প্রিন্টেড কার্ডটা হাতে থাকবে, একদম চিপ সহ। তারা বাংলাদেশে আসার পর থেকে তারা যে কোনো জায়গায়, যে কোনো চিকিৎসায়, যে কোনো ফ্যাসিলিটিতে যাক না কেন, ওটার মাধ্যমে তাদের ফুল হিস্টোরি চলে আসবে। আপনি জানেন যে ইসরায়েলি বাহিনী তারা এআইয়ের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিটা বাসীর সব তথ্য তারা রেখেছে। কী জন্য রেখেছে? যেন তাদের এটা ক্ষতি করতে সহযোগিতা করে। কিন্তু আমরা চাচ্ছি তার অপোজিটটা, যেন ডকুমেন্টেশনের মাধ্যমে তাদের লিগ্যালিটি এবং তাদের বাংলাদেশে আসা যাওয়ার নিরাপত্তা এবং সকল ডকুমেন্টেশন সঠিকভাবে থাকে। আর এই বাংলাদেশের গভর্নমেন্ট ইনশাআল্লাহ তাআলা, আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার যদি হেল্প করে, মে মাসের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ তাআলা উই ক্যান ব্রিং দ্যাম, ইনশাআল্লাহ উই ক্যান স্টার্ট ব্রিংিং দ্যাম টু বাংলাদেশ। সেই প্রত্যাশায় আমরা রইলাম। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ঝড় বলি, বন্যা বলি, কোভিড বলি বা 36 জুলাই বলি, আমরা কেবল দেখেছি যে মানুষের জন্য মানুষ কিভাবে দাঁড়িয়ে যায়। এই সমস্ত কিছুকে ছাপিয়ে আল আকসা বা গাজাবাসী বা ফিলিস্তিনি যেভাবে বলি না কেন, সারা পৃথিবীর মানুষ কাঁদছে, বাংলাদেশ তো কাঁদছেই। কোনো না কোনোভাবে একটি ব্যবস্থা হয়তো হচ্ছে, আমরা জানি না তারা কতদিন নাগাদ আসবে, তবে বাংলাদেশের মানুষ তাদেরকে ওয়েলকাম করার জন্য বসে আছে। তাদের অর্থ, চিকিৎসা, রিহ্যাবিলিটেশন, যেভাবে যত ধরনের সহযোগিতা করবার দরকার, একজন বাংলাদেশি হিসেবে আমরা সেই আলোচনাই করছি যে তাদের জন্য সবটুকু আসলে বাংলাদেশ করবে। তো আমরা চাই যে যত দ্রুত সম্ভব এটি হোক, তবে সেক্ষেত্রে সরকার কত দ্রুত সহযোগিতা করছে, সরকারের কাছে সেই সহযোগিতা কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি এবং সেই অপেক্ষায় বসে আছে যে কখন তারা বাংলাদেশের এয়ারপোর্টে আসবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।